হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 286। এখানে তোমাদের যে 11 নম্বর স্কুলটা দেওয়া রয়েছে সরিষা হাই স্কুল, তো তোমাদের এই 11 নম্বর স্কুলের সমস্ত উত্তরগুলি কিন্তু এই ভিডিওটিতে দেওয়া হবে। তো এর আগে দুটো ভিডিও অর্থাৎ 9 নম্বর এবং 10 নম্বর স্কুলটা, আর সম্ভবত মনে হয় 4 নম্বর বা 5 নম্বর স্কুল কোন একটা এরকম আরও স্কুলে যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়নি। এই জন্য অনেকেই বলছো যে আমরা সম্পূর্ণ ভিডিওই দেখি, সব অ্যান্সারগুলো দিতে বলছো, তো সেই জন্য তোমাদের আমি সম্পূর্ণ অ্যান্সারটাই দিচ্ছি, ঠিক আছে? তো এটা 11 নম্বর স্কুল, সম্পূর্ণ অ্যান্সারই দিচ্ছি। আর হ্যাঁ, অনেকেরই রিকোয়েস্ট ছিল যে স্যার 11-12 নম্বর স্কুলটা দেওয়া হোক, তো সেই জন্য আরও দিচ্ছি, কারণ পরীক্ষা কাছে চলে আসছে আর সেই জন্য তোমাদের তো এমনি প্রিপারেশন নিতে হচ্ছেই। তো যাই হোক, তোমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে তোমাদের থার্ড সামেটিভও এইভাবে অনেকটা আমরা হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, গ্রুপে দেখো একের দাগের একটা, কোনো স্থানে হঠাৎ বায়ুর চাপ কমে গেলে আবহাওয়ার পরিবর্তনের কিরূপ সম্ভাবনা বোঝায়। তো সঠিক অ্যান্সারটা হবে কিনা ঝড়ের সম্ভাবনা, অর্থাৎ এরটা। এরপর দুয়ের দাগেরটা, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় তরলের যে ধর্মের জন্য তা হলো কিনা তরলের পৃষ্ঠটান, অর্থাৎ এরটা। এরপর তিনের দাগেরটা, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত না, এখানে দেখো -23 হবে না 25, এখানে 23 মানে সি এরটা 6.022 গুণিত 10⁻23। এরপরে কোশ্চেন 4-এর দাগ, 1 মোল CO2 এর এনটিপিতে আয়তন কত হয় না 22.4 লিটার, অর্থাৎ এরটা। এরপর 5-এরটা, দ্রাব্যতার একক কি, তো দ্রাব্যতার কোনো একক থাকে না, তাহলে এককবিহীন হবে ডি এরটা। এরপর 6-এরটা, পদার্থ যে ধাতুটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না সেটি হলো অবশ্যই কপার, অ্যান্সার হবে বি এরটা। এরপর 7-এর দাগেরটা, লিটমাসের অ্যাসিড দ্রবণে বর্ণ কিরকম হয়, তো লিটমাসে হয়ে যায় লাল আর ক্ষারে হয় নীল, তাহলে লিটমাসে হবে অ্যাসিডটা লাল। তারপরে কোশ্চেন 8-এরটা, শক্তি হলো কিনা, শক্তি হলো কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, তাহলে অ্যান্সার হবে বি। আর কার্য করার হারকে কি বলে, ক্ষমতা বলে, তাহলে বি এরটা হচ্ছে অ্যান্সার। এরপর চলে আসো গ্রুপ বি। গ্রুপ বি 2-এর দাগের একটা, 1 মোল NO2 সমান কত গ্রাম NO2। দেখো 1 মোল NO2 বলেছে, তাহলে NO2 তোমাদের বের করতে হবে। নাইট্রোজেনের কত হয় দেখো, নাইট্রোজেনের হচ্ছে 14, তাহলে 1 মোল NO2 সমান কত গ্রাম NO2, তাহলে নাইট্রোজেনের জন্য আমরা বসাবো কত না, দেখো 14 প্লাস O2, অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে 16×2 = 32, মানে 16 গুণিত 2, তার মানে আমরা লিখবো সমান 14 প্লাস 32 সমান 4×2 6 আর 3×1 4, 46। তাহলে লিখবো 1 মোল NO2 সমান 46 গ্রাম। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো অথবাটা 1 মোল CH4 এ হাইড্রোজেন পরমাণু সংখ্যা নির্ণয় করো। তো দেখো 1 মোল বলে দিয়েছে, তাহলে 1 মোল যে কোনো গ্যাসেই থাকে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ, অর্থাৎ মানটা কত না 6.022 গুণিত 10⁻23T, যে কোনো গ্যাসের ক্ষেত্রে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক 1 মোলের ক্ষেত্রে। এবার বলেছে 1 মোল CH4 এ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, তো এখানে হাইড্রোজেন পরমাণু প্রতি অণুতে হাইড্রোজেন পরমাণু কত আছে, 4টা আছে, তাহলে এর সঙ্গে 4 গুণ করে দেবো, তাহলে অ্যান্সারটা হবে, যেহেতু হাইড্রোজেন পরমাণু বলেছে 4 × অ্যাভোগাড্রো সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। চলো, ইস্পাত ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, অবশ্যই ইস্পাত বেশি স্থিতিস্থাপক। এরপর 3-এর দাগেরটা, বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, তো এটা হবে শক্তি সংরক্ষণ সূত্র। আচ্ছা, ঘাত ও চাপের মধ্যে সম্পর্ক কি, তাহলে লিখবো চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল, বা চাপ প্রপোর্শনাল টু আমরা কি বলতে পারি যে ঘাত, চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল, তাহলে এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। এরপরে কোশ্চেন কি আছে, একটি আম্লিক লবণের নাম, আচ্ছা সত্য মিথ্যা একটা রয়ে গেল, তরলের যত গভীরে যাওয়া যায়, সরি 4-এরটা, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এমন একটি পদার্থের নাম লেখো। তো যেমন ধরো কলিচুন, ক্যালসিয়াম জাতীয় সমস্ত পদার্থগুলোই হবে কলিচুন, তাহলে কলিচুনের সংকেত কি লিখবো আমরা, CaOH2, কলিচুন। আচ্ছা, এরপর কি বলছে সত্য মিথ্যা, তরলে যত গভীরে যাওয়া যায় তরলের চাপ তত কম হয়, অবশ্যই মিথ্যা, কারণ চাপ তত বেশি হয়, তাহলে এটা হবে মিথ্যা। এরপর 6-টা, একটি আম্লিক লবণের নাম ও সংকেত লেখো। তো একটি আম্লিক লবণের নাম সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইসালফেট, এই ধরনের কিছু লিখে দিবে। তাহলে সোডিয়াম বাইকার্বনেট
নাম এবং সংকেত লিখতে বলেছে। সংকেত তাহলে কি লিখবো? সোডিয়াম বাইকার্বনেট মানে HCO3, NaCO3, এটা হচ্ছে সংকেত। একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত লেখো। তো ক্ষারকীয় লেড ক্লোরাইড, ক্ষারকীয় লেড সালফেট ইত্যাদি লিখতে পারো। ক্ষারকীয় লেড ক্লোরাইড। সংকেত লিখতে বলেছে, সংকেত লিখবে PbOHCl, যেহেতু ক্ষারকীয় OH থাকলো আর Cl। শূন্যস্থান পূরণ। 1 জুল সমান কত আর্ক? না 1 জুল সমান 10⁷ আর্ক। তো চলে আসার পর হচ্ছে গ্রুপ সি। 3 দাগের 1 কি বলছে দেখো, সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি সাইফন ক্রিয়ার দুটি শর্ত। এটা হচ্ছে ভট্টাচার্য বাদাস, পেজ নাম্বার 51, পেজ নাম্বার 51 ভট্টাচার্য বাদাসের বই। দেখো সাইফন ক্রিয়ার শর্ত, যে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই তরল দ্বারা নলটি পূর্ণ হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর, যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে তার তরল তল অপর যে পাত্রে স্থানান্তরিত করা হবে তার তরল তল থেকে উচ্চ থাকবে। দুটো শর্ত দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরেও চাইলে আরো অনেকগুলো শর্ত দেখিয়ে দিচ্ছি, আমি পড়ছি না। মোট 5টা শর্ত এখানে লেখা আছে। ওকে, চলো পরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন বলছে ঘূর্ণিঝড়ে মাটির ঘরের চাল উড়ে যায় কেন? তো এই কোশ্চেনটা তোমাদের ভট্টাচার্য বাদাস, পেজ নাম্বার 62-তে আছে। তো দেখিয়ে দিই। দেখো পেজ নাম্বার 62, এই যে মাটির ঘর দেখতে পাচ্ছ, চাল উড়ে যাচ্ছে কেন? তাহলে লিখবে প্রচন্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যাওয়া। প্রচন্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যেতে দেখা যায়, কারণ ছাউনির উপর বায়ুর বেগ বেশি, ফলে বার্নৌলির উপপাদ্য অনুযায়ী চাপ কম হয়। পক্ষান্তরে ছাউনির তলায় বায়ুর বেগ কম, ফলে চাপ বেশি হয়। এই চাপের পার্থক্যের জন্যই ছাউনিকে উপর দিকে উড়িয়ে নিয়ে যায়। এটি হলো এর অ্যান্সার। এরপর 3 দাগের 2 দ্রাবক কাকে বলে উদাহরণ দাও। তো এটা তোমাদের আমি সাঁতরার বই থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 95, সাঁতরা পাবলিকেশন 95, পেজ নাম্বার। তো দেখে নাও, সমসত্ব মিশ্রণে যে পদার্থ বা উপাদান বেশি পরিমাণে থাকে এবং যার মধ্যে দ্রবীভূত হয়, যার ভৌত অবস্থা উৎপন্ন দ্রবণটির ভৌত অবস্থা নির্ধারণ করে, তাকে দ্রাবক বলে। যেমন জল ও চিনির দ্রবণে জল হলো দ্রাবক। ঠিক আছে, তো উদাহরণটা বলে দিলাম। চলো, বা এখানে দেওয়া আছে দেখো, জলে চিনির দ্রবণ, এখানে জল হচ্ছে দ্রাবক। এরপরে কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অথবা পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65 বলতে কি বোঝো? তো এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের আমি প্রান্তিকের টেক্সট বই, পেজ নাম্বার 92 দেখে নাও, যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65, এর অর্থ 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হয় করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। এটি হলো এর অ্যান্সার। তো চলো এরপরে কোশ্চেন কি আছে, কার্বন স্কেল অনুসারে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। তো এটা আমি তোমাদের প্রান্তিকের বই থেকে দেখিয়ে দিয়েছি, পেজ নাম্বার হচ্ছে 80। তো আপেক্ষিক পারমাণবিক, আপেক্ষিক মানে কারো সাপেক্ষে, কোনো একটা পরমাণু সাপেক্ষে পারমাণবিক ভরের সংজ্ঞা। তো কার্বন স্কেলের সাপেক্ষে বলেছে, তাহলে কোনো মৌলের একটি পরমাণু একটি C12 পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। এটা হলো এর সংজ্ঞা দিতে বলেছে। এরপরে অথবাটা কি বলছে দেখো, 18 গ্রাম জলে কতগুলি হাইড্রোজেন পরমাণু উপস্থিত? তো সেটা দেখে নাও। তাহলে লিখবে এভাবে যে জলের আণবিক ভর, দেখো জলের আণবিক ভর, জলের প্যাকেটে H2O এর আণবিক ভর সমান, তাহলে জলের জন্য কত, হাইড্রোজেনের হচ্ছে 1 × 2 প্লাস দুটো হাইড্রোজেন ছিল আর অক্সিজেন একটা, মানে 16, 18। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 গুণিত 10⁻23t। তাহলে 18 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে না 2 × অ্যাভোগাড্রো সংখ্যা। ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু প্রতি H2O অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 2টি, তো H2O মানে কি, এখানে দুটো হাইড্রোজেন আছে, তো একটা অণুতে 2টা, তাহলে 2 জন্য 2 গুণ করতে হবে। তাহলে 2 এর সঙ্গে এটা গুণ করলে কত হবে আমরা 12.044 গুণিত 10⁻23t। এটি হলো কিনা এর অ্যান্সার। চলো এরপরে কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। এরপরে কোশ্চেন 4 কৃষি জমিতে মাঝে মাঝে চুন দেওয়ার প্রয়োজন করা হয় কেন? তো এটা আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি,
প্রান্তিকের সহায়িকা বই যাতে আছে পেজ নাম্বার 304। তো কৃষি জমিতে মাঝে মাঝে চুন প্রয়োগ করা হয় কেন, সেটা দেখে নাও। উদ্ভিদের সুষম বৃদ্ধির জন্য মৃত্তিকার পিএইচ এর মান 7-এর কাছাকাছি থাকা প্রয়োজন, কিন্তু রাসায়নিক সার, অম্ল বৃষ্টি ইত্যাদির জন্য মাটির পিএইচ এর তারতম্য হয়। মাটি অতিরিক্ত আম্লিক হলে পরিমিত পরিমাণ চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড বা কলিচুন COH যোগ করে মাটিকে চাষের উপযোগী করা হয়। এই জন্য চুন প্রয়োগ করা হয়। আর এই পদ্ধতিকে কি বলবো আমরা? লাইমিং বলবো, লাইমিং। চলো এরপরে কোশ্চেন কি আছে, এরপরে বলছে কার্যহীন বল কাকে বলে, উদাহরণ দাও। তো এটা তোমাদের আমি ভট্টাচার্য আদার্স পেজ নাম্বার 134 থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, কার্যহীন বল, বস্তুর উপর প্রযুক্ত কোনো বল যখন বস্তু সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হয় তখন ওই বল কোনো কার্য করে না, ওই বলকে তখন কার্যহীন বল বলে। অর্থাৎ প্রযুক্ত বল ও বস্তু সরণের অভিমুখের সঙ্গে সমকোণে ক্রিয়াশীল হলে কৃতকার্যের পরিমাণ শূন্য হয়, ওই বলকে কার্যহীন বল বলে। ব্যাস এটাই। উদাহরণ দাও। উদাহরণ অনেকগুলো আছে, আমি একটা ছোট্ট উদাহরণ পড়ে দিচ্ছি। সরল দোলকের সুতোয় টান সর্বদা পিণ্ডের সরণের অভিমুখের সঙ্গে লম্ব দিকে হয়, তাই এই টান দ্বারা কৃতকার্য সর্বদা শূন্য হয়। বা সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ সবকিছুই লিখতে পারো, সুটকেস নিয়ে কোনো ব্যক্তির হাঁটা ইত্যাদি। চলো এরপর কি কোশ্চেন আছে, গ্রুপ ডি। আচ্ছা, গ্রুপ ডি কি বলছে দেখো, 4 দাগের র্যাকেটটা STP-তে 5.6 লিটার অ্যামোনিয়া গ্যাসে অণুর সংখ্যা কত? তার অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিই। দেখো গ্রুপ ডি, তাই এটা লিখবে STP-তে 22.4 লিটার অ্যামোনিয়া গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.022 গুণিত 10⁻23 সংখ্যক অণু থাকে। একে কত আর 5.6 লিটারে কত? তার মানে 5.6 আর নিচে 22.4 লিটার হবে, কাটাকাটি করে 5.6কে 4 দিয়ে ভাগ করলে 22.4 হয়, 6.022কে 4 দিয়ে ভাগ করো 1.505, তাহলে 1.505 গুণিত 10⁻23, এটা অ্যান্সার। তাহলে অতএব নির্ণয় অণুর সংখ্যা 1.505 গুণিত 10⁻23টি, এটি হলো অ্যান্সার। চলো এরপরে কোশ্চেন কি আছে, এরপরে কোশ্চেন তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তো এই অ্যান্সারটা তোমাদের আমি ভট্টাচার্য আদার্স থেকে দেখিয়ে দিচ্ছি। পেজ নাম্বার দেখো 57। তো তরলের পৃষ্ঠটানের উপর প্রভাব সৃষ্টিকারী বিভিন্ন বিষয়, তো দেখে নাও অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। প্রথমে দূষণ, দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলের তাপমাত্রা, তরল সংলগ্ন মাধ্যমের প্রকৃতি, আর 5 নম্বর পয়েন্ট আছে তড়িদাহিতকরণ। তো তোমরা তোমাদের পছন্দ মতো পয়েন্টগুলো লিখে নাও, আমি আর পড়ছি না, ভিডিও বড় হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে অ্যান্সারগুলো লিখে নাও। ওকে, চলো এরপরে কোশ্চেন কি আছে, তরল পৃষ্ঠটান কোন কোন বিষয়, এটা হয়ে গেল। ইয়ং গুণাঙ্ক কাকে বলে? এসআইতে। তো এই অ্যান্সারটা তোমাদের প্রান্তিকের বই পেজ নাম্বার 61 এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ইয়ং গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। এবার 2 নম্বর যেহেতু দিয়েছে তাহলে লিখে দিবে ইয়ং গুণাঙ্ক y সমান অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, আর চাইলে সমীকরণটাও লিখে দিতে পারো। আর এর একক জানতে চেয়েছে, তাহলে এর একক হচ্ছে তোমরা লিখবে নিউটন পার মিটার স্কোয়ার, কারণ বিকৃতির একক নেই। পীড়ন সমান কি? বল বাই এফ বাই এ, এফ এর জায়গায় এখানে ডাব্লু লেখা আছে, ডাব্লু বাই এ, ডাব্লুটা হচ্ছে এফ, এ মানে কি নিউটন পার মিটার স্কোয়ার। এটা হলো কিনা এর এসআই একক, নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন মিটার টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এর এসআই একক ইয়ং গুণাঙ্কের। চলো পরের কোশ্চেন কি আছে, প্রলম্বন ও কোলয়েডের মধ্যে পার্থক্য লেখো। তো অনেকগুলো পার্থক্য হয়, তোমরা 3 নম্বরে সেই অনুযায়ী লিখে নেবে। তো আমি তোমাদের এটা প্রান্তিকের বই থেকে দেখাচ্ছি, প্রান্তিকের টেক্সট বই পেজ নাম্বার 90। তো এখানে দেখো যে কোলয়েডের দ্রবণ আর প্রলম্বন পার্থক্যগুলো আর পড়ছি না। বিস্তৃত কোণার ব্যাস কত থেকে কত, প্রকৃতি, বর্ণ, পরিস্রাবণ, আলোক ধর্ম, থিতিয়ে পড়ার প্রবণতা ইত্যাদি, যতগুলো পয়েন্ট দেওয়া আছে তোমরা 3 নম্বর যেহেতু আছে 4টা পয়েন্ট লিখে নেবে। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। এরপর পার্থক্য তো হয়ে গেল। সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? এটিকে কিভাবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়? তো এই অ্যান্সারটা তোমাদের আমি পারুল প্রকাশনীর বই থেকে দেখাচ্ছি। পারুল প্রকাশনী পেজ নাম্বার হচ্ছে 95 এবং 96। তো 95 পেজে সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞাটা দেখে নাও, এটা যে কোনো বই পাবে, তার নিয়ে কোনো প্রবলেম নেই। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হতে পারে, ওই উষ্ণতায় ওই পরিমাণ দ্রাবকে সেই পরিমাণ দ্রাবক দ্রবীভূত থাকলে দ্রবণটিকে ওই উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ বলে। সম্পৃক্ত দ্রবণে দ্রাবের পরিমাণ উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতা বাড়ালে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত হয়। তো এই সম্পৃক্ত দ্রবণ বলে পর্যন্ত লিখলেই হবে। এবার দেখো কি আছে যে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে,
এটিকে কিভাবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। তো দেখো সংজ্ঞায় 1 নাম্বার দিয়েছে, আর কিভাবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায় এটাই আছে 2 নাম্বার। তাহলে শুধুমাত্র এটুকু ভাষা লিখলে হবে না যে উষ্ণতা বাড়ালে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত হয়, তার জন্য তোমাকে আরও লিখতে হবে। সেই জন্য দেখো ওই পারুল প্রকাশনীর বইয়েরই পেজ নাম্বার 96 সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করার পদ্ধতি, 2টো পয়েন্ট লিখে দিবে, এই 2টো পয়েন্ট। তাহলে 1 নম্বর পয়েন্ট কি না, সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করে উষ্ণতা বাড়ালে উচ্চতর উষ্ণতায় ওই দ্রবণ অসম্পৃক্ত হয়ে যায়। ব্যতিক্রম উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে যেসব পদার্থের দ্রব্যতা কমে তাদের ক্ষেত্রে এই নিয়ম ঘটে না, যেমন CSO4, KOH, COH2 ইত্যাদি। 2 নম্বর পয়েন্ট, দ্রবণটিতে অতিরিক্ত দ্রাবক যোগ করলে ওই উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যায়। ব্যাস, এটি হলো এর অ্যান্সার। এরপরে কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। অ্যাসিড বৃষ্টির কারণ কি, এর ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। তো এই অ্যান্সারটা তোমাদের আমি ভট্টাচার্য বাদাস পেজ নাম্বার 112 এবং 113 থেকে দেখাচ্ছি। তো দেখে নাও অম্লবৃষ্টির কারণ প্রথমে। তাহলে লিখবে যে স্বাভাবিক বৃষ্টির জল মৃদু অম্লধর্মী, পেজ নাম্বারটা 112। তাহলে স্বাভাবিক বৃষ্টির জল মৃদু অম্লধর্মী, পিএইচ এর মান হয় 5.6, কারণ এই জলে বায়ুমণ্ডলীয় CO2 কিছু অংশ সর্বদা দ্রবীভূত অবস্থায় কার্বনিক অ্যাসিড H2CO3 রূপে থাকে। তাহলে H2O প্লাস CO2 থেকে H2CO3, কিন্তু বৃষ্টির জলে যদি অধিক পরিমাণ H2CO3, H2SO4, HNO3 ও HCl অ্যাসিড মিশে থাকে এবং এর ফলে বৃষ্টির জলের pH 5.6 এর থেকে কম হয়, তবে সেই বৃষ্টিকে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে বৃষ্টির জলের pH এর মান সাধারণত 3.6 থেকে 5.6 এর মধ্যে হয়। অম্লবৃষ্টির কারণ গাড়ির ধোঁয়া, জলবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা ও তৈল শোধনাগার থেকে নিঃসৃত SO2 ও NO2 প্রভৃতি গ্যাসীয় আম্লিক অক্সাইড বাতাসে মেশে, আবার বৃষ্টির সময় বিদ্যুৎ স্ফুলিঙ্গের ফলে N2 ও O2 এর সঙ্গে বিক্রিয়ায় NO2 পরিণত হয়। এই আম্লিক অক্সাইডগুলি বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিড বাষ্প, এখানে বৃষ্টি হতো, অ্যাসিড বৃষ্টি গঠন করে। এগুলি অ্যারোসেল হিসেবে বাতাসে ভাসমান অবস্থা থাকে। বৃষ্টির প্রথমে বাষ্প হয়, বাষ্পটা ভাসমান অবস্থা থাকবে, ঠিকই আছে। বৃষ্টির শিশির তুষারপাতের মাধ্যমে ভূপতিত হয়। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো লিখে দিবে। SO2 এবং H2SO4 উৎপন্ন হয়। SO2 প্লাস O2 থেকে কি হয় SO3, SO3 আবার জলের সঙ্গে বিক্রিয়া করে H2SO4। N2 প্লাস O2 থেকে 2NO, NO আবার O2 সঙ্গে বিক্রিয়া করে NO2, NO2 আবার জলের সঙ্গে বিক্রিয়া করে HNO3 প্লাস NO। এখানে আরেকটা বিক্রিয়া হয়, NO2 প্লাস জল করলে HNO3 প্লাস HNO2 নাইট্রিক অক্সাইড প্লাস নাইট্রাস অক্সাইড, সেটাও কিন্তু হয়। তো যাই হোক, এতগুলো পয়েন্ট লিখলে এনাফ। ঠিক আছে, তাও তোমাদের অম্লবৃষ্টি কারণ কি যদি 3 নম্বরের পড়ে তবে এত বড় লিখবে। শুধুমাত্র এই কোশ্চেনে দেখো 3 নম্বরে 2টো কোশ্চেন দিয়ে দিয়েছে, তাই এত বড় কিন্তু লিখবে না। ঠিক আছে, তো অম্লবৃষ্টির কারণ দেখিয়ে দিলাম। তো 3 নম্বরের জন্য এটা করে রাখো, পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। আর এরপরে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলো হচ্ছে ভট্টাচার্য বাদাস পেজ নাম্বার 113। মাটি উদ্ভিদের উপর প্রভাব, অনেকগুলো পয়েন্ট আছে, এটা পড়ছি না। জলজ জীবের উপর প্রভাব ইত্যাদি ইত্যাদি। চলো পরের কোশ্চেন কি আছে। এরপর বলছে অথবাটা অ্যান্টাসিড কি, এটি কয় প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। তো অ্যান্টাসিড তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করো, পেজটা উল্টিয়ে নি। হ্যাঁ, অ্যান্টাসিডটা তোমরা পেয়ে যাবে যে পেজ নাম্বার 114-তে। 114 দেখো অ্যান্টাসিড ভট্টাচার্য বাদাস 114। যে সকল ক্ষারীয় পদার্থ পাকস্থলীতে নিঃসৃত প্রয়োজনীয় অতিরিক্ত অম্লকে সাময়িকভাবে শোষণ বা প্রশমিত করে পাকস্থলীর মধ্যস্থ তরলের pH এর মান স্বাভাবিক রাখে, সেই পদার্থগুলিকে অম্লনাশক বা অ্যান্টাসিড বলে। এবার এখানে বিভিন্ন প্রকার অ্যান্টাসিডের নাম লিখতে বলেছে। তাহলে একটা হচ্ছে সিস্টেমিক অ্যান্টাসিড, আর একটা হচ্ছে নন সিস্টেমিক অ্যান্টাসিড। তাহলে সিস্টেমিক কোনগুলোকে বলবো, যেমন সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সাইট্রেট, অর্থাৎ জলে দ্রাব্য এবং সহজে শোষিত হয়। এই অ্যান্টাসিডগুলি শোষিত হওয়ার ফলে দেহের অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য নষ্ট হয়, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সাইট্রেট। নন সিস্টেমিক, এরা জলে সহজে দ্রবীভূত হয় না, পাচক রসের সঙ্গে বিক্রিয়ায় ক্লোরাইড লবণ গঠন করে। এসব অ্যান্টাসিডগুলি শোষিত হয় না বলে দেহে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয় না, ভারসাম্যটা নষ্ট হবে না, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। অর্থাৎ যেগুলো আমরা ওষুধ হিসেবে খাই সেগুলো সাধারণত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডই হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে নন সিস্টেমিক অ্যান্টাসিড। চলো এরপরের কোশ্চেন কি আছে। অ্যান্টাসিড তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে বলছে কোনো যন্ত্রের 50 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার, 5-এর দাগেরটা বলছি, 10 মিটার উপরে তুলতে 0.5 মিনিট সময় লাগলে যন্ত্রটির দ্বারা কৃতকার্য ও যন্ত্রটির ক্ষমতার মান নির্ণয় করো। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে কি প্রদত্ত M সমান 50 কেজি, H সমান 10 মিটার।
টি সমান 0.5 মিনিট মানে 30 সেকেন্ড, আর জি এর মানটা কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি ডাব্লিউ সমান mgh, মানগুলো বসিয়ে দাও, 50 গুণিত 9.8 গুণিত 10 করলে পাবো আমরা 4900 জুল। আবার ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি, তাহলে 4900 বাই 30 করলে পেয়ে যাচ্ছি আমরা 163.33 এত ওয়াট। অতএব যন্ত্রটি দ্বারা কৃতকার্যের মান 4900 জুল এবং যন্ত্রটির ক্ষমতার মান 163.33 ওয়াট। এটি হলো অ্যান্সার। তো দেখো আজকে তোমাদের কমপ্লিট অ্যান্সার দিলাম। এরপরে তোমরা 12 নম্বর স্কুলটা চাইছিলে, এটারও কমপ্লিট অ্যান্সার দিয়ে দেবো। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, সকলে ভালো থেকো, বাই।